হুম, তো মিষ্টুমা, এখন তো তাহলে শহরেই থাকো? জি আঙ্কেল। ও গ্রেট, তাহলে আমার বাড়িতে চলে এসো একদিন। আন্টিও তোমাকে অনেকবার দেখতে চেয়েছে। ঠিক আছে আঙ্কেল, আমি চেষ্টা করব। আর হ্যাঁ, আন্টিকে আমার সালাম দেবেন। ঠিক আছে মা, তাহলে ওই কথাই থাকলো। তুমি আসছো আমার বাড়িতে। এখন আমি আসি, আমার আর একটা মিটিং আছে। আঙ্কেল কিছু খেয়ে যান না প্লিজ। না মা, আজ না, অন্য একদিন তোমার হাতের খাবার খাবো। আজ আসি মা। ওরা সবাই বের হয়ে যায় অফিস থেকে। মিষ্টু ডিলের ফাইলটা ম্যানেজারের হাতে দিয়ে নিজের কেবিনে চলে যায়। মে আই কাম ইন স্যার? কংগ্রাচুলেশন স্যার, আমরা ডিলটা পেয়ে গেছি স্যার। হোয়াট? কি বলছেন এসব? কিভাবে সম্ভব এটা? আমাদের প্রেজেন্টেশন না দেখে ওরা সাইন করে দিল? জি স্যার, সাইন করে দিয়েছে ঠিকই, বাট স্যার প্রেজেন্টেশন তো মিষ্টু খুব ভালো করে প্রেজেন্টেশন করেছেন। প্রেজেন্টেশন দেখে ওনারা খুব খুশি হয়েছেন, তাই ডিলটা সাইন করে। আর মিষ্টু ম্যামের অনেক প্রশংসা করে চলে যায়। কিন্তু ফাইলগুলো তো... জি স্যার, ফাইল তো নষ্ট হয়ে আপনার কেবিনে আছে, কিন্তু মিষ্টু ম্যাম এসব ফাইলগুলো সব পেপার তার ল্যাপটপে কপি করে রেখেছিলেন। আর ওগুলো ওনাদের সামনে প্রেজেন্টেশন করে ওনাদের সব ফর্মালিটি কমপ্লিট। এখন শুধু আপনার একটা সাইন লাগবে, আর এটার একটা ফটোকপি ওনাদের পাঠিয়ে দিতে হবে। কাব্য ফাইলটা নিয়ে সাইন করে দেয়। ম্যানেজার চলে যায় আর সবাইকে জানিয়ে দিতে বলে প্রজেক্ট সাইন হয়ে গেছে। কাব্য কিছু একটা ভেবে মিষ্টুর কেবিনে চলে যায়, কিন্তু মিষ্টু কেবিনে নেই, তাই মিতুর কাছে যেতেই সবাই কাব্যর সামনে দাঁড়িয়ে অভিনন্দন জানায়। আর এই খুশিতে একটা পার্টি চাই। কাব্য রাজি হয়ে যায়। দুদিন পর বাবা আসবে, তাই পার্টি সেদিন রাতে ঠিক করে। তারপর মিতুর কেবিনে যায়। মিষ্টু কোথায়? মিষ্টু তো কিছুক্ষণ আগেই চলে গেছে স্যার। চলে গেছে? জি স্যার। কিছু বলেছে তোমায়? জি না, আমি শুধু অফিস থেকে চলে যেতে দেখেছি। অনেকবার ডাকলাম কিন্তু ও না শুনেই চলে গেল। এভাবে কি করে চলে যেতে পারে? হ্যাঁ, কেন স্যার, থাকার কথা ছিল বুঝি? কাব্য পেছনে ফিরে দেখে আবির। ওকে দেখেই সাথে সাথে রাগ উঠে যায়। চোখের সামনে মিষ্টুর হাত ধরাটা ফেসে ওঠে, কিন্তু এখন কিছু বলতে চাচ্ছে না। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না বলে চলে যেতে ধরে। দাঁড়ান স্যার, কথা তো আপনাকে বলতেই হবে। তুমি কি আমাকে অর্ডার করছো? নো স্যার, আমি আপনাকে অর্ডার দিচ্ছি না, আমি জাস্ট জানতে চাইছি যে তখন যে আপনি মিষ্টুকে এত কিছু বললেন, কি জানেন আপনি ওর সম্পর্কে? সবার সামনে একটা মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন কি করে আপনি? হ্যাঁ মানছে একটা ভুল হয়ে গেছে, কিন্তু সেটা তো আর ইচ্ছে করে করেনি। আর ওর কাছে যেসব ফাইলের কপি ছিল এটাও আপনাকে অনেকবার বলতে চেয়েছিল, কিন্তু আপনি শুনতে চাননি, কারণ তখন তো আপনি মিষ্টুকে অপমান করতে বিজি ছিলেন। আচ্ছা স্যার, আপনি এমন কি দেখেছেন যে এসব কথা বলেন? আমরা তো আজ অবধি মিষ্টিকে কোনো ছেলের সাথে হাত ধরা তো দূরের কথা, তেমন কারোর সাথে কথাও বলতে দেখিনি। আমরা যে একসাথে কাজ করি তবুও আমার সাথে ঠিকমতো কথা বলে না, সবসময় এড়িয়ে চলে। শুধু তাই না, অফিসে এমন অনেক ছেলে আছে যারা আগ বাড়িয়ে কথা বলতে আসে, কিন্তু মিষ্টু সবাইকে ভাইয়া, ক্ষমা করুন, এখন আমি একটু ব্যস্ত আছি বলে ওদের এড়িয়ে চলে। ও এমন একটা মেয়ে যে কখনো কোনো ছেলের দিকে ঠিকভাবে ফিরেও তাকায় না। আর আজ আপনি সেই মেয়েকে সবার সামনে কতটা ছোট্ট করলেন জানেন? অফিসে এ নিয়ে তো এতক্ষণ কানাকানিও শুরু হয়ে গেছে। সবাই ওকে নানান ইঙ্গিতে কথা বলছে আর নজরে দেখছে। এত কিছুর পরও কি মেয়েটার এখানে থাকার কথা স্যার? কাব্য যখন এগুলো বলছিল তখন একজন কফি নিয়ে থেকেই দিল। কাব্য মিটিং করবে বলে সবার জন্য কফি অর্ডার করেছিল। সে লোকটা সব শুনে অফিসে বাকিদের বলে একজন আরেকজনকে বলে সম্পূর্ণ অফিসে এটা ছড়িয়ে যায়। কাব্য রেগে কিছু না বলে চলে যেতে লাগে, কিন্তু আবার আবিরের কথা শুনে দাঁড়িয়ে যায়। আমি ঠিক জানি না আপনি কেন এমন করছেন, কিন্তু আমার মনে হচ্ছে কেউ আপনাকে মিথ্যা বলেছে মিষ্টুর নামে। আমাকে কেউ কিছু বলেনি, আমি নিজে থেকে ওকে আমার সাথে দেখেছি। সেদিন তোমরা হাসাহাসি করনি, ও তোমার মাথায় ঠুকে দেয়নি। আর আজ তোমরা হাত ধরে হাসাহাসি করছিলে না? ও, তার মানে এই জন্য আপনি তখন ওকে বারবার আমার গার্লফ্রেন্ড বলছিলেন? কেন, আমি কি মিথ্যা বলেছি? নাকি আমার দেখতে ভুল হয়েছে? অবশ্যই না স্যার, আপনি যা দেখেছেন সব সত্যি, বাট আপনার বুঝতে ভুল হয়ে গিয়েছিল। সেদিন আমি ফোনে কথা বলতে বলতে আসছিলাম, আর মিষ্টু ফাইলগুলো দেখতে দেখতে আমরা কেউই খেয়াল করিনি। আমার সাথে মিষ্টু ধাক্কা লেগে পড়ে যেতে ধরলে আমি ধরে ফেলি। তারপর ওর কাছে যে ফাইলগুলো ছিল সেগুলো নিচ থেকে তুলে দিতে গিয়ে ওর মাথার সাথে আমার কপাল বাড়ি খাই। ও ছেলে মনস্বী করে আমার মাথায় ঠুকে দেয়, নাহলে মাথায় শিং গজাবে। ওর কথা শুনে আমি হেসে দিয়েছিলাম একটু। সেটা ছিল সেদিন। আর আজ আমি মিষ্টু এই মিটিং নিয়ে কথা বলছিলাম, তার মধ্যে মিতুর সাথে আমার ঝগড়া লেগে যায়।
তারপর মিতু চলে যায়। যেতে আমি হেসে ফেলি, কারণ আজ মিতুকে রাগানোর জন্য আমি ইচ্ছে করে ওর সাথে ঝগড়াটা করেছি। এটা মিষ্টুকে বলি, আর তাই মিষ্টু তার মিতু আপুকে আমি ইচ্ছে করে রাগিয়ে দিয়েছি বলে সে মিতুর কাছে বলার জন্য যেতে নিলেই আমি মিষ্টুর হাত ধরে ফেলি। এতে আমার কারোরই কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তো আপনি চাইলে সিসিটিভি ফুটেজ দেখে নিতে পারেন। কাব্য কি বলবে ভেবে পাচ্ছে না, চুপচাপ শুধু দাঁড়িয়ে সব শুনছে। কি বলবে বা কি বলারই বা আছে। প্রতিবার সবকিছু না জেনে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলে। একটুও কি বিশ্বাস নেই ওর মিষ্টুর উপর? এই নাকি সে ভালোবাসে? একে কি বলে ভালোবাসা? ছি। সামান্য একটা ভুলের জন্য আপনি মেয়েটাকে চরিত্র নিয়ে কত বাজে বাজে কথা বলেন। তবুও দেখুন, মেয়েটি হাসি মুখে সব সহ্য করে আপনার মূল্যবান ডিলটা সাইন করিয়ে দিল। এখন আমার নিজেকে সত্যি খুব ছোট মনে হচ্ছে। আপনার কথাগুলো শুনে নিজেকেই দোষী মনে হচ্ছে। আজ আমার জন্য বিনা দোষে মিষ্টুকে এত কিছু সহ্য করতে হলো। আর স্যার, আপনি বলেছিলেন না মিষ্টু আমার গার্লফ্রেন্ড? না, ও আমার গার্লফ্রেন্ড না, কিন্তু এমনটা হলে আমি নিজেকে ভাগ্যবান মনে করব, মাথায় তুলে রাখবো। ওর মতো মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এমন একটা মেয়েকে প্রতিটি ছেলেই চাই। কাব্য কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে আবিরের দিকে। ও কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে। আপনাকে বলার মতো আমার কাছে আর কিছু নেই। আজ আপনি একটা মেয়ের আত্মসম্মানে আঘাত করেছেন। আর আপনার স্টাফ হতে পারে, কিন্তু সেও একটা মানুষ স্যার, এটা ভুলে যাবেন না প্লিজ। আজ শুধু মিষ্টু না, আপনি নিজেও ছোট হয়ে গেছেন আমাদের কাছে। আমার কথা শুনে যদি আপনি আমাকে অফিস থেকে বের করে দিতে চান তো দিতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। বলে আবির মিতুর কেবিন থেকে বের হয়ে যায়। স্যার, চোখের দেখা সবসময় সবকিছু ঠিক হয় না। আজ আপনার এই ভুল ধারণার জন্য মেয়েটাকে কত অপমান সহ্য করতে হলো বলুন তো। আমি ওকে প্রথম দিন থেকে দেখছি। ওর সাথে সবচেয়ে বেশি সময় আমি থাকি। ও এমন কিছু করা তো দূর, ভাবতেও পারে না। আচ্ছা স্যার, আপনি যখন দেখলেন এসব একবার ভালো করে ওর কাছে জানতে চাইলেন না কেন? না হলে আলাদা ডেকে কথা বলতে পারতেন। এভাবে সবার সামনে অপমানটা না করলেও পারতেন স্যার। একটা মেয়ের কাছে নিজের আত্মসম্মানের চেয়ে বড় কিছু হতে পারে না। মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা তার চরিত্র। মেয়েরা নিজের জীবন দিতে পারে, কিন্তু নিজের চরিত্র দাগ না। সত্যি, আজকের ঘটনার জন্য আমি নিজেই আপনাকে ক্ষমা করতে পারছি না। জানি না মিষ্টু কখনো পারবে কিনা। সত্যি আজ খুব খারাপ লাগছে আপনার জন্য। এতদিন একসাথে এক বাড়িতে এক রুমে থেকেও আপনি মিষ্টুকে চিনতে পারলেন না, জানতেও পারলেন না মিষ্টু শুধু ওর স্বামীকেই ভালোবাসে। ওর সবটা জুড়ে শুধু আপনারই বসবাস। ভালো। হ্যাঁ, ও আপনাকে খুব ভালোবাসে। ও আমাকে সত্যি ভালোবাসে বলেছে তোমাকে? মুখে বলেনি, কিন্তু আমি ওর কথায় চোখে আপনার জন্য অসীম ভালোবাসা দেখেছি। কিন্তু আজ আমি একটা অন্য মিষ্টুকে দেখেছি। আমার মনে হয় না ও আপনাকে ক্ষমা করবে। ও খুব অভিমানী মেয়ে, সাথে রাগী, কিন্তু ওর রাগটাকে প্রকাশ করতে চায় না, নিজের মধ্যে রাখে, আর সেটা খুব ভয়ঙ্কর। কাব্যর মুখটা কালো হয়ে যায়, কারণ ও মিষ্টুকে খুব ভালো করে জানে। ওর ক্ষমা পাওয়া এত সহজ হবে না। আগেরও তো কত অপরাধ করেছে, সেগুলোর ক্ষমা মিষ্টু এখনো করেছে কিনা জানা নেই। এর মধ্যে দুজন স্টাফ এসে বলে কাব্যকে, স্যার, অফিসে পুলিশ এসেছে। হোয়াট? পুলিশ কেন এসেছে? জানি না স্যার, আমাকে নিচ থেকে ফোন করে বলে, তাই আমি আপনার কাছে বলতে আসলাম। ওকে, চলো দেখি। কাব্য বের হতে অনেকগুলো পুলিশ এসে হাজির হলো। এদের মধ্যে একজন বলে, অফিসে মিষ্টু ম্যামের রুমটা কোথায়? কেন, কি হয়েছে অফিসার? আপনি কে? কাব্য চৌধুরী, এই অফিসে এমডি। এখন বলুন কি হয়েছে। মিস্টার চৌধুরী, সব জানতে পারবেন আমাদের আগে একটু মিষ্টু ম্যামের কেবিনটা দেখিয়ে দিন। ওকে। তারপর মিষ্টুর কেবিনের সবাই যায়। ভালোভাবে দেখে কেবিনের এক কোণে অফিসের একটা ছেলে স্টাফ অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথা নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে। কাব্য যখন মিষ্টুর সাথে কথা বলতে এসেছিল তখন ভয়ে কেবিনের ভেতরে আসেনি। দরজা থেকে উকি দিয়ে চলে যায়। ছেলেটা নিচে এক কোণে পড়েছিল, সেটা কাব্যর নিচের দিকে তাকায়নি, তাই দেখতেও পায়নি। সবাই দেখে অবাক হয়, এটা কি করে হলো। পুলিশ কিছু না বলে দুজন পুলিশকে ছেলেটাকে তুলে নিয়ে নিচে যেতে বলে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটা যে এর জন্য পুলিশ কাউকে কিছু জিজ্ঞেস করলো না। অফিসার, এটা কি করে হলো? আমরা তো কিছুই জানি না, আর বুঝতেও পারছি না। আর আপনাদেরই বা কে খবর দিল? আমাদের উপর থেকে অর্ডার এসেছে, তাই আমরা এখানে এসেছি। মিস্টার চৌধুরী, আমরা এখন এই কেবিনে সিসিটিভির ফুটেজটা দেখতে চাই। আশা করব আপনি আমাদের সাহায্য করবেন, আর এসব কি কেন কে করছে সব জানতে পারবেন। কাব্য একটু দ্বিধায় পড়ে গেল, কি করবে বুঝতে পারছে না। মিস্টার চৌধুরী প্লিজ। ওকে অফিসার, আমার কেবিনে চলুন। তারপর কাব্যর কেবিনে মিতু আর কয়েকজন পুলিশ গিয়ে ফুটেজ অন করে।
কিছুক্ষণ আগের ঘটনা। মিষ্টু ম্যানেজারকে ফাইলগুলো দিয়ে নিজের কেবিনে যেতেই সেদিনের মেয়েগুলো ওকে দেখে হাসাহাসি করে, বাজে কথা বলছিল। ওদের কথা শুনে সহ্য করতে না পেরে ওখান থেকে কেবিনে গিয়ে টেবিলের উপর মাথা রেখে নিঃশব্দে কান্না করে দেয়। এমন সময় কেউ ওর ঘাড়ে হাত রাখে। ও ভাবে মিতু, তাই ওইভাবে থেকেই মিতুকে চলে যেতে বলে হাতটা সরিয়ে দেয়, কিন্তু আবার হাতটা রাখে আর বাজেভাবে টাচ করতে থাকে। এবার মিষ্টু মাথা তুলে দেখে রবি এই অফিসে কাজ করে ভালো পদে। অনেকবার মিষ্টুর সাথে কথা বলতে এসেছে, কিন্তু মিষ্টু সবসময় এড়িয়ে চলেছে। এই লোকটাকে মিষ্টু একদমই পছন্দ করতে পারে না। যখনই দেখে তখনই বাজেভাবে তাকিয়ে থাকে, হাত সরিয়ে দাঁড়িয়ে পড়ে। আপনি এখানে কেন? একটু দেখতে আসলাম তোমাকে। গায়ে হাত দিতে গেলে মিষ্টি সরে যায়। চলে যান এখান থেকে, ভালো করে বলছি চলে যান, না হলে কিন্তু ভালো হবে না। শুনো, তুমি কেমন মেয়ে সেটা আর সবাই জেনে গেছে, তাই শুধু শুধু এসব ন্যাকামি একদম করবে না আমার সাথে, বুঝছো? শুধু শুধু সময় নষ্ট কেন করছো মেরিন জান? বলেই মিষ্টুর দিকে এগিয়ে যায় আর মিষ্টু চেয়ার থেকে সরে অন্যদিকে চলে যায়। দেখুন, ফালতু কথা বলবেন না, চলে যান এখান থেকে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। ইস, আজ না হয় একটু খারাপ হলে হলো বেবি। চুলে হাত দিতেই আর একটু সরে যায় মিষ্টু। ভালোভাবে বলছি চলে যান আঙ্কেল। না রে, কি করবে, সবাইকে বলে দেব নাকি? তোমার এমডি স্যারকে বিচার দেব? আচ্ছা হলো, তারপর কি আর কেউ তোমাকে কথা শোনাবে জান? মিস্টুর কারোর কাছে বিচার দেওয়ার প্রয়োজন নেই, মিস্টু নিজেরটা নিজেই করে। আপনি আমাকে চেনেন না, তাই এমন করার সাহস করছেন। তোমার মতো মেয়েকে আমি খুব ভালো করে জানি। আমি তো এটা শুনলাম আমাদের এমডি স্যারের সাথে তোমার, তো আমি কি দোষ করলাম? হ্যাঁ, এমডি স্যারের মতো হয়তো অত টাকা দিতে পারবো না, কিন্তু তার থেকে কম মিষ্টু একটা থাপ্পড় মারে শরীরের সর্বশক্তি দিয়ে, রাগে হাত মুষ্টি বদ্ধ করে নেয় আর নাক বরাবর একটা ঘুষি মারে, আর সাথে সাথে নাক দিয়ে রক্ত বের হতে থাকে। নাক মুছে রবি বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এতক্ষণ তো ভালো করেই বলছিলাম, কিন্তু এখন তোকে কে বাঁচাবে? তোর আজ এমন অবস্থা করব যে সমাজে মুখ দেখাতে পারবি না। আজ আমার হাত থেকে তোকে বাঁচানোর জন্য কেউ আসবেন না, সবাই যে যার কাজে ব্যস্ত আছে। রুম থেকে তো কোনো কথায় শব্দ বাইরে যাবে না। তোর যত ইচ্ছা চিল্লাচিল্লি কর না, কোনো আওয়াজ তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। তুই আমার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা কর। উফ, তোমার ওই লাল চোখ দেখলে আমি আরো পাগল হয়ে যাচ্ছি বাবু। মিষ্টুর কাছে গিয়ে ওর গালে হাত দিতেই মিষ্টু হাতটা ধরে মুচড়ে ধরে ঘুরে রবির পেছনে পিঠের সাথে লাগিয়ে ধরে। রবির পেছনে দাঁড়িয়ে হাঁটুর নিচে একটা লাথি দিয়ে ফেলে দেয়, তারপর পিঠে কয়েকটা লাথি দিয়ে রবি এর দু হাত পেছনে নিয়ে ধরে। রবি ছাড়ানোর অনেক চেষ্টা করছে নিজেকে, কিন্তু পারছে না। আর পারবেই বা কি করে? মিষ্টু যে মারের সব পদ্ধতি জানে, কিভাবে ঘায়েল করতে হয়। মিষ্টু কিন্তু আগেই বলেছিল ওর ভাই ওকে এমন ভাবে তৈরি করেছে যাতে বিপদে নিজেকে রক্ষা করতে পারে, কারো সাহায্য যেন প্রয়োজন না হয়। তোর সাহস হলো কি করে? তোর এই নোংরা হাত দিতে যাচ্ছিলি আমার গায়ে? বল, তোর সাহস হলো কি করে? তুই কি ভেবেছিলি মেয়েদের সাথে চাইলেই যা ইচ্ছে করা যায় আর মেয়েরা সব সহ্য করবে? দু একটি মেয়ের জন্য যেমন সব মেয়ে খারাপ ভাবা ঠিক না, ঠিক তেমনই কিছু মেয়েকে দুর্বল বলে সবাইকে দুর্বল ভাবা ঠিক না। তুই জানিসও না তুই কাকে কি বলছিস। খুব ইচ্ছে না তোর এই নোংরা হাতে মেয়েদের টাচ করার? হ্যাঁ, আজ আমি তোর এই হাত দুটোই আর রাখবো না। ছেড়ে দে আমাকে, তুই আমাকে চিনিস না। এই, একদম গলাবাজি দেখাতে আসবি না আমার সাথে। তুই আমাকে চিনিস না, আর যদি আমার সম্পর্কে তোর কোনো ধারণা থাকতো তুই এই দুঃসাহস ভুলেও করতি না। আমি তোর চেয়েও 1000 গুণ ভয়ঙ্কর। বলে দু হাত ভেঙে দিল। মা, আহ 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 ছেড়ে দে, দে ছেড়ে দে, বল লসি, তোকে আমি দেখে নিব। সেটার জন্য তো তোকে আগে বেঁচে থাকতে হবে, তারপর না হয় দেখিস আমি নিজেই তোকে ভালো করে দেখাবো মিষ্টুকে জিনিস। বলে ইচ্ছে মতো ধোলাই দিল, একটা পাও ভেঙে দিল। মাথা চুলের মুঠি ধরে মুখে পাঁচ মারল, তারপর চুল ধরে বাড়ি দিতে লাগলো। তাদের রক্ত বেরোতে শুরু করলো, কিন্তু মিষ্টুর রাগ কিছুতেই কমছে না। তুই আমাকে টাকা দেখাচ্ছিস? আমাকে? তুই জানিস আমি কে? ASK কোম্পানির MD কে তুই টাকা দিয়ে কিনতে চাস?
ভিখারির বাচ্চা ভিখারি, কি হলো? কথা বলছিস না কেন? এখন বল, তোর কত টাকা আছে বল। বুকে নিদারুণভাবে লাথি দিতে দিতে আধমরা হয়ে গেছে। এখন মিষ্টু নিজের মাঝে নেই, রাগে পাগলের মতো করে রবিকে মারছে। রবি মার খেতে খেতে অজ্ঞান হয়ে যায়, তাও মিষ্টু মারতেই আছে, কিছুতেই রাগকে কন্ট্রোল করতে পারছে না। মিষ্টু এখন ভালো করে জানে ও আর কিছুক্ষণ থাকলে রবিকে কেটে টুকরো টুকরো করে ফেলবে, তাই শেষবারের মতো পেন্সিল হিল দিয়ে রবিনের হাতে রেখে জোরে চাপ দিয়ে রক্ত বের করে লাথি দিল। তাই রবি উল্টে কেবিনের এক কোণে ছিটকে পড়ল। মিষ্টুর রাগে চলে যায় অফিস থেকে, বাইরে এসে কমিশনারের কাছে ফোন করে সব বলে অফিসে আসতেও বলে। এসব দেখে পুলিশগুলো ভয় পেয়ে যায়, এভাবে ওরাও কাউকে মারেনি কখনো। কাব্যর এখন ইচ্ছে করছিল রবিকে জানে মেরে ফেলতে, ওর সাহস কি করে হলো মিষ্টুর গায়ে হাত দেওয়ার। এমন সময় কমিশনার ফোন আসে পুলিশের কাছে। জি স্যার, আমরা ওকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি স্যার। স্যার কিন্তু ম্যাম, ছেলেটা যে হাল করেছে এমনিতে আর কোনো দিন নিজের হাতে কিছু করতে পারবে কিনা সন্দেহ আছে। জি স্যার, কিন্তু ওকে রিমান্ডে নেওয়া এখন পসিবল না স্যার, অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে 2-3 মাস হাসপাতাল থাকতে হবে। ঠিক আছে স্যার, ও সুস্থ হলেই রিমান্ডে নেওয়া হবে। এমনিতেই যা মার খেয়েছে মনে হয় না আর কোনো মেয়ের দিকে তাকাবে কোনো দিন। জি স্যার, কেসটা ফাইল করেছি, কিন্তু স্যার ভিকটিম নাম ডিটেল তো জানি না। ও আচ্ছা স্যার, ঠিক আছে, এই ছেলে আর সারা জীবন জেল থেকে বের হতে পারবে না। আচ্ছা স্যার। কি বলছেন স্যার? আমাদের সত্যি ভাগ্য খারাপ, ম্যামকে চোখে সামনে দেখতে পারলাম না। সত্যি এত কিছুর পরও ম্যাম যে এটা করবেন ভাবাই যায় না। এজ স্যার। ফোন কেটে দিল কাব্য, কোনো কথাই বুঝতে পারল না। মিস্টার চৌধুরী, আমরা এই ফুটেজটাকে নিয়ে যাচ্ছি, প্রয়োজন হলে আবার আসতে হতে পারে। অফিসার যত টাকা লাগে আমি দেবো, তবুও রবিকে আমার কাছে দিন, ওকে আমি নিজের হাতে খুন করব। তার কোনো প্রয়োজন নেই মিস্টার চৌধুরী, এই ছেলে এমনিতেই এখন জেলখানায় পচে মরবে, তার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। ওই আবার বুঝবে কার গায়ে হাত দিয়েছে। সত্যি ম্যামের সাহস আছে, আজ প্রমাণ করে দিয়েছে। আমাদের দেশের মেয়েরাও যে এখন প্রতিবাদী হয়ে নিজেকে এখন নরপশুর হাত থেকে বাঁচাতে শিখে গেছে, এবার বুঝতে পারবে এসব নরপশুগুলো। এর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছে ম্যাম। আচ্ছা অফিসার, সব তো বুঝলাম, কিন্তু আপনাদেরকে কে জানালো সেটা তো বুঝতে পারছি না। খবরটা আমরা উপর মহল থেকে পেয়েছি, আমাদের কমিশনার সাহেব ফোন করে বলেছিলেন এখানে সব এসে এসব করতে, আর এই কেস খুব বিশেষভাবে দেখতে হবে, তাই আমরা স্যারের অর্ডার এখানে আসি। আর এখন স্যার ফোনে বললেন এএসকে কোম্পানি এমডি মিস সোনিয়া ইসলাম ওরফে মিষ্টু খান নিজে ফোন করে কথা বলেছেন, আর এই ছেলেটা যেন আর জেল থেকে বের না হতে পারে এটার ব্যবস্থা করে ফেলেছে। এটাই স্বাভাবিক, এত বড় লোকের গায়ে হাত দেওয়ার জন্য একটুকু তো হবেই। কিন্তু ম্যাম নিজের অন্যায়ের প্রতিবাদ করে এই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু দোষ ওই ছেলেটা করেছে, কিন্তু ওর পরিবারের তো কোনো দোষ নাই, তাই ম্যাম ওই ছেলের পরিবার দায়িত্ব নিয়েছে। সত্যি ম্যামের মতো মানুষ হয় না। আচ্ছা মিস্টার কাব্য চৌধুরী, এখন আমরা আসি, আর আপনাদের কোনো সমস্যা হবে না, যা করার আমরাই করব। পুলিশরা সব চলে যায়। কাব্য মিষ্টুর আজকে আরেক রূপ দেখলো, আবার সাথে ভয়ে একটা শুকনো ঢোক গিলে। তখনই কাব্যর ফোনে ভাবির ফোন আসে। হ্যালো কাব্য, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। কেন ভাবি, কি হয়েছে? জানি না, মিষ্টু হঠাৎ বাড়িতে এসে দৌড়ে নিজের রুমে চলে যায়, তারপর থেকে জিনিস ভাঙার আওয়াজ আসছে। অনেকবার বলছি দরজা খুলতে, কিন্তু কিছুতেই খুলছে না। তুমি তাড়াতাড়ি এসো প্লিজ। ঠিক আছে ভাবি, আমি এখনই আসছি। কি হয়েছে স্যার? মিষ্টু ঠিক আছে তো? তুমি অফিসটা সামলাও, আমাকে এখন বাড়ি যেতে হবে। কাব্য তাড়াহুড়ো করে অফিস থেকে বের হয়ে যায়। কিছু তো একটা হয়েছেই। মিষ্টু নিজের কোনো ক্ষতি করে ফেলেনি তো? ও যা মেয়ে, ওর পক্ষে সবই সম্ভব। কিন্তু এখন আমি কি করি? অফিস থেকে তো এখন যেতেও পারবো না। উফ। চেয়ারে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মিষ্টু অফিস থেকে রেগে চলে যায় বাড়িতে। রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। নিজের রুমে যেতে ধরলে ভাবি মিষ্টুর সামনে চলে আসে। মিষ্টুর লাল চোখ দেখে ভয় পেয়ে যায়। অনেকবার জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু মিষ্টু কোনো কিছু না বলে দৌড়ে চলে যেতে ধরলে ফুপি সামনে পড়ে, আর মিষ্টুর সাথে ধাক্কা লাগে আর ফুপি নিচে পড়ে যায়। কোমর ধরে চিৎকার করে, কিন্তু মিষ্টুর কানে এখন কিছুই যাচ্ছে না। ওর কানে শুধু অফিসে কাব্যর বলা কথা, রবির বলা কথা আর ওই মেয়েগুলোর কথা বাজছে। নিজেকে কেমন পাগল পাগল লাগছে। ভাবি দৌড়ে এসে ফুপিকে তুলে দাঁড় করিয়ে মিষ্টুর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। জোরে জোরে শ্বাস নিতে থাকে রাগ কমানোর জন্য, কিন্তু পারছে না।
মিষ্টু কুল ডাউন মিষ্টু। না, পারছি না নিজেকে শান্ত করতে। কেন পারছি না আমি, কেন? নিজের মাথা চুল দু হাতে ধরে টানছে, চোখ থেকে পানি ঝরছে অবিরত। হঠাৎই আয়নাতে নিজের প্রতিচ্ছবি দেখে আরো রাগ উঠে যায়। টি টেবিলে রাখা ফুলের টপটা তুলে আয়নায় ছুঁড়ে মারে, সাথে সাথেই আয়নাটা টুকরো টুকরো হয়ে যায়। লাথি দিয়ে টি টেবিলটাও ভেঙে ফেলে। তারপর সোফা বিছানায় ফল কাটার ছুরি দিয়ে সব ছেড়ে ফেলে পাগলের মতো। সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়, তবুও রাগটা কমছে না। ঘরের প্রায় সব জিনিস ভেঙে ফেলেও যখন রাগ কমছে না, তখন চোখের সামনে ঘুমের ঔষধের পাতা পরে সেটা তুলে সেখান থেকে 4টি ট্যাবলেট নিয়ে খেয়ে নেয়। আস্তে আস্তে শান্ত হয়ে যায়। তারপর ফ্লোরে ঘুমিয়ে পড়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। কাব্য দৌড়ে বাড়ির ভেতরে যায় আর যেতেই ফুপির ন্যাকা কান্না শুরু করে দেয়। কাব্য, তুই এসেছিস বাবা? দেখ, আজ তোকে তোর বউয়ের একটা বিচার করতেই হবে। কেন করেছে তোমাকে? তোর বউ আমাকে একটুও সম্মান দেয় না, আর আজ তো আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল, আর একবারও আমার দিকে ফিরেও তাকালো না। আমাকে সরি না বলে দৌড়ে চলে গেল রুমে। বিয়াদব মেয়ে একটা। ও আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি, শুধু শুধু মিথ্যে বলছেন কেন? কাব্য, তাড়াতাড়ি মিষ্টু রুমে যাও। এখন আর কোনো সারা শব্দ আসছে না জানি। কাব্য দৌড়ে চলে যায়, সাথে ভাবিও চলে যায়। ফুপির রাগে গজগজ করে মুখ বাঁকিয়ে নিজের রুমে চলে যায়। মিষ্টু, দরজা খোলো। মিষ্টু, দরজাটা খোলো বলছি। কাব্য, আমার খুব ভয় করছে। ও যখন এসেছিল তখন ওর চোখগুলো খুব ভয়ঙ্করভাবে লাল ছিল। এর আগে কখনো আমি ওর এই রূপ দেখিনি। তুমি দরজাটা ভেঙে ফেলো প্লিজ। কাব্য আর দেরি না করে দরজা ভেঙে ফেলে। ভেতর গিয়ে অবাক হয়ে যায়, ঘরের সব জিনিসপত্র ভেঙে চুরে পড়ে আছে। সম্পূর্ণ রুমে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে। খুব সাবধানে পা রেখে যায় ভেতরে। বিছানার সোফায় অবস্থা খুব খারাপ, মনে হচ্ছে একটা সাইক্লোন হয়ে গেছে ঘরের ভেতর দিয়ে। বেডের এক সাইডে এক কোণে মিষ্টু পড়ে আছে, চোখ দিয়ে এখনো পানি পড়ছে। ওকে এভাবে দেখে কাব্যর বুকের ভেতর একটা মোচড় দিয়ে ওঠে। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে মিষ্টুকে অনেকবার ডাকে, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন মিষ্টুর পাশে ঔষধের পাতা দেখতে পায় কাব্য। ওটা হাতে নিয়ে দেখে ওখান থেকে 4টি ট্যাবলেট নেই। কাব্য তাড়াতাড়ি মিষ্টুকে গেস্ট রুমে নিয়ে যায়। ভাবিকে বলে তেঁতুল পানি নিয়ে আসতে। ভাবিও চলে যায় নিচে। কাব্য মিষ্টুকে বাথ টাবে বসিয়ে দেয়, চোখে মুখে পানি দিতে থাকে। ভাবি নিচে তেঁতুল পানি করতে আসতেই মিতু ফোন করে। হ্যালো ভাবি, মিষ্টুর কি হয়েছে? ও ঠিক আছে তো ভাবি? মিষ্টু ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে মিতু। হোয়াট? আমি আমি এই ভয়টাই পাচ্ছিলাম। মানে, তুমি জানতে মিষ্টু এমন কাজ করবে? না মানে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, অফিসে কি এমন হয়েছে যে সকালে ভালো মেয়ে গেল আর এভাবে ফিরল? মিষ্টু এমন একটা কাজ যখন করেছে, নিশ্চয়ই কোনো বড় ঘটনাই আছে। তুমি আমাকে সত্যিটা বলো তো। না মানে আসলে। কি হয়েছে আমাকে বলো প্লিজ মিতু। আসলে ভাবি আজ অফিসে, তারপর সব কিছু বলে দিলাম আজ কি কি হয়েছে। কি? কাব্যটা কি করে করতে পারে? ছি, কি করে একটা মেয়ের সাথে? অনেক হয়েছে, আর না। আচ্ছা, আমি ফোনটা রাখছি। ভাবি তেঁতুল পানি নিয়ে রুমে গিয়ে দেখে কাব্য মিষ্টুকে বাথরুম থেকে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে মিষ্টুকে ডাকছে। আমি গালে হালকা করে চড় দিয়ে বললাম, এই মিষ্টু, কথা বলো না। এই মিষ্টু, এই কথা বলো না। ভাবি তুমি এসেছো, দাও গ্লাস দাও, ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে। তোমাকে আর কষ্ট করতে হবে না, যা করা করেছো। তুমি এখন রুম থেকে বের হয়েও। ভাবি কি বলছো? দেখো, এখন কথা বলে সময় নষ্ট করার সময় না। আমাকে তাড়াতাড়ি দাও গ্লাসটা। সময় আমি না, তুমি নষ্ট করছো। তুমি এখনই মিষ্টুর কাছ থেকে সরে যাও। তোমার কোনো অধিকার নেই ওর ওপর। কি বলছো তুমি? পাগল হয়ে গেছো? আমি ওর স্বামী, ওর উপর সব থেকে বেশি অধিকার আমার রয়েছে। ও, তোমার মনে আছে তাহলে তুমি এই মেয়েটার স্বামী? কি বলতে চাচ্ছ কি তুমি? কেন? তুমি সব বুঝতে পারো, কে কেমন, কার সাথে কার কি সম্পর্ক আছে, আর এইটুকু বুঝতে পারছো না? বিয়ে করেছো ঠিকই, কিন্তু স্বামী হতে পারোনি। একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে সব কিছু থেকে রক্ষা করা, তার সম্মান রাখা। কি করেছো তুমি? এই বিয়েটা হয়েছে থেকে তোমার সামনে তোমার স্ত্রীকে কত অপমানিত হতে হয়েছে। কখনো প্রতিবাদ করেছিলে? না, করোনি। তুমি কি করবে? তুমি নিজেই তো ওকে কখনো সম্মান দাও না, অন্যরাই বা কি করে দেবে?
তুমি নিজে যখন তোমার স্ত্রীকে প্রকাশ্যে লোকের সামনে অপমান করো, তাহলে অন্য মানুষ আর কি করবে? আজ মিষ্টুর এই অবস্থা তার জন্য শুধুমাত্র তুমি দায়ী। দেখো, তাতে কিন্তু তোমার মধ্যে একটুও গিল্টি ফিল নেই। ভাবি, আমি জানি আর যা হয়েছে সব হয়তো আমার জন্য। হয়তো এখনো তোমার মনে হচ্ছে হয়তো? ধন্য তুমি ভাই, সত্যি তোমার মতো স্বামী যেন কোনো শত্রুরও না হয়। এখন তুমি চুপচাপ বের হয়ে যাও, এমনিতেই মেয়েটার অনেক ক্ষতি করেছো। আর না, এখনই বের হয়ে যাও এখান থেকে। বলেই কাব্যর হাত ধরে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। কাব্য অপরাধীর মতো দরজায় দাঁড়িয়ে থাকে। ডাক্তারকে ফোন করে আসতে বলে। মিষ্টুর চোখে মুখে পানি দেওয়ার জন্য একটু জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলতে পারছে না। ভাবি মিষ্টুকে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে যায়, জোর করে তেঁতুল পানি খাইয়ে দেয়। মিষ্টু ওটা খেয়ে বমি করে দেয়। তারপর ভাবি মিষ্টুকে ফ্রেশ করিয়ে ভেজা কাপড় পাল্টে শুয়ে দেয়। ডাক্তার এসে দেখে যায় বমি করার জন্য কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঔষধ এফেক্ট এখনো বাকি আছে, তাই এখনো মিষ্টুর ঘুম ভাঙেনি। ভাবি সারাদিন মিষ্টুর খেয়াল রেখেছে। মা বাড়িতে ছিল না, খালা অসুস্থ ছিল, তাই দেখতে গিয়েছিল। বাড়িতে আসতেই ভাবি সব বলে দেয়, অফিসের ঘটনা, বাড়ির ঘটনা সব বলে। মা সব শুনে রেগে কাব্যর সামনে যায়। কোনো কথা না বলেই কাব্যকে দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। কাব্য মাথা নিচু করে আছে, চুপচাপ। তোর সাহস হলো কি করে আমার বাড়ির বউকে সবার সামনে ছোট করার? বল, এভাবে অপমান করার সাহস তোকে কে দিয়েছে? ভাবি কি করছো কি? এভাবে এত বড় ছেলের গায়ে হাত দিচ্ছ, তাও আবার বাহিরের একটা মেয়ের জন্য? কাকে তুমি বাহিরের মেয়ে বলছো? ও এই বাড়ির ছোট বউ, আর তার থেকেও বড় কথা, ওকে আমি নিজের মেয়ে মনে করি। ওর সাহস হলো কি করে আমার মেয়েকে অফিসে সবার সামনে অপমান করার? বল। আরো একটা থাপ্পড় দিয়ে। ভাবি তুমি কিন্তু এবার বেশিই করছো, শুধু শুধু ছেলেটাকে মারছো। ছেলেটা আমার, রিনা, আমার ছেলে অন্যায় করেছে, আমি তাকে শাসন করছি। তুমি মা ছেলের মাঝে কথা বলতে এসো না। ভাবি তুমি যাই বলো না কেন, কাব্য কোনো কিছু ভুল করেনি। তুমি জানো ও কত বড় একটা প্রজেক্ট নষ্ট করে দিয়েছে? ফুপির প্রজেক্ট নষ্ট হয়নি, শেষ পর্যন্ত মিষ্টু নিজেই এই প্রজেক্টটা আমাদের কোম্পানিকে পাইয়ে দিয়েছে। সি কাব্য, সি, তুই সামান্য একটা প্রজেক্টের জন্য এমন করেছিস? আমার ভাবতেও অবাক লাগছে। তোর বইয়ের সম্মানের চেয়ে এই প্রজেক্টটাই বড় হলো তোর কাছে। তা তুমি কি মনে করেছিলে ওই প্রজেক্টটা না পেলে চৌধুরী বাড়ির রাস্তায় নেমে পড়বে? মা, খবরদার, তুই আমাকে মা বলবি না। তোর মতো ছেলে জন্ম দিয়ে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। আমি তোর মুখ দেখতেও চাই না। বলেই মা ওখান থেকে চলে যায়। মিষ্টুর কাছে কাব্য মায়ের পেছনে যায়। রুমে শুধু মা, কাব্য আর মিষ্টু ঘুমিয়ে আছে। মা মিষ্টুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে কান্নাই করে দেয়। ক্ষমা করে দিস রে মা। মা, আমি জানি আমি ভুল করেছি, আর যা কিছু হয়েছে সব আমার জন্য। তুমি আমাকে আরো মারো, যা ইচ্ছে শাস্তি দাও, আমি সব মেনে দেবো, কিন্তু মা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুই যা করেছিস সেটা ক্ষমার যোগ্য না। একবার ভেবে দেখেছিস, আজ যদি মিষ্টু ওই জানোয়ার ছেলেটার হাত থেকে নিজেকে বাঁচাতে না পারতো, কি হতো আজ মেয়েটার সাথে? কি করে বাঁচাতাম ওকে আমরা? ওর ভাইকেই বা কি জবাব দিতাম আজ? একবার ভেবে দেখেছিস? আজ তোর জন্য ওই জানোয়ারটা চৌধুরী বাড়ির বউয়ের দিকে হাত বাড়িয়েছে, শুধু তোর জন্য। কি করে ক্ষমা করব আমি? আমি শুধু একজন মা না, একজন মেয়েও। কি করে একটা মেয়ে হয়ে শুধু তুই আমার ছেলে বলে সবকিছু জেনেও মেনে নিয়ে ক্ষমা করে দিব? না, আমি তা পারবো না। কিন্তু হ্যাঁ, তোকে একটা উপহার দিব আমি। উপহার? হ্যাঁ, উপহার তোর বাবা আসলেই মিষ্টুকে সারা জীবনের জন্য ওর বাড়িতে পাঠিয়ে দিব, আর এটাই হবে তোর উপহার। খুশি হসনি? মা, কি বলছো? প্লিজ এমন করো না। কেন, মেয়েটাকে শেষ করে একবার মেরে ফেলতে চাস তুই? কিন্তু না, আমি এটা হতে দিব না। অনেক কষ্ট সহ্য করেছে মেয়েটা, বাবা মা মরা মেয়ে, এমনিতেই অনেক কিছু দেখে ফেলেছে এই অল্প বয়সে। এখানে থাকলেও ও মরে যাবে, এটা আমি কিছুতেই হতে দিব না। তোর বাবা আসলে তোদের ডিভোর্সের ব্যবস্থা করব। এতে অবশ্য তোরই ভালো হবে, গ্রামের মেয়ের হাত থেকে মুক্তি পাবি। তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমি তোকে মুক্তি করার ব্যবস্থা করব।
মা কি বলছো এসব? প্লিজ এমন করো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা। তুমি আমাকে অন্য যে কোনো শাস্তি দাও, আমি মাথা পেতে নেবো, কিন্তু এইটা করো না মা প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি মা, খুব ভালোবাসি ওকে, পারবো না ছেড়ে থাকতে আমি।